আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক কালচার অফ ইন্ডিয়া। গত ক্লাসটায় যেটা নিয়ে ডিসকাশনটা হয়েছে সেটা হচ্ছে আপার প্যালিওলিথিক অফ ইউরোপও বলা যেতে পারে খানিকটা, কিন্তু ইন জেনারেল আপার প্যালিওলিথিক নিয়ে ডিসকাশনটা হয়েছিল। আজকে ডিসকাশনে ম্যাটারটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক কালচার। আমি আগের দিনই তোমাদের বলেছিলাম যে লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক এই তিনটে ডিভিশনে কিন্তু ভাগ করা হয়, যেটা সাধারণত ইউরোপিয়ান ট্র্যাডিশন হিসেবে কনসিডার করা হয়। ঠিক আছে, তো লোয়ার প্যালিওলিথিকটা প্রথমে আসে ক্রোনোলজিক্যালি। যদি আমরা ডিভাইড করি, সব থেকে ওল্ডেস্ট যেটা কালচারটা হয় সেটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক, তারপর মিডিল, তারপর আপার, এন্ড তারপরে নিও মেসো, এইভাবে পরপর আসতে থাকে। তো লোয়ার প্যালিওলিথিক যেটা সেটা প্রথমে সেন্ট অ্যাশিউলে পাওয়া গেছিল, যেটা ফ্রান্সের একটা জায়গা, এবং সেখানে বিভিন্ন এভিডেন্সেস পাওয়া গেছিল। হোমিনিন ক্যানাইন, যেটা এখানে দেখো, এখানে হাতনোড়ার একটা স্কাল পাওয়া গেছিল। এটা হাতনোড়ার সেই সাইটটার একটা ছবি দেওয়া আছে এখানে, এবং হাতনোড়াতে এইখানে সেই স্কাল এভিডেন্সটা হচ্ছে এই এভিডেন্সটা আর কি। তো এটা লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডকে ডেসক্রাইব করার জন্য, মানে এইভাবেই ডেসক্রাইব করা হয়। অ্যাশিউলিয়ান কালচার যদি বলা হয়, সেটা কিন্তু লোয়ার প্যালিওলিথিক আর অ্যাশিউলিয়ান কিন্তু একই। অনেক সময় প্রশ্ন আসে অ্যাশিউলিয়ান এই টার্মটা ইউজ করে, গুলিয়ে ফেলো না। অ্যাশিউলিয়ান আর লোয়ার প্যালিওলিথিক সিমিলার জিনিস, ঠিক আছে? তো লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডটা শুধু ইউরোপে দেখা যায়নি, অল ওভার ওয়ার্ল্ডে দেখা গেছিল, কোনো একটা নির্দিষ্ট জায়গা দেখা যায়নি। তো সেটা হচ্ছে এটা ইন জেনারেল আমরা লোয়ার প্যালিওলিথিকটা কি সেটা মোটামুটি মানে জানবো যে লোয়ার প্যালিওলিথিকটা কি জিনিস। আমি আগেই বলেছিলাম যে তোমাদের যে কোয়েশ্চেন্স গুলো আছে সেই ওরিয়েন্টেড আমি এগোনোর চেষ্টা করছি। তো যেটা হয় আর কি, লোয়ার প্যালিওলিথিক ইউরোপ থেকে অত কোয়েশ্চেন্স আসে না জেনারেলি, যেহেতু তোমরা WCS এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই জন্য ইন্ডিয়ার উপর ফোকাসটা বেশি থাকে। তো এটা লোয়ার প্যালিওলিথিক কালচার যেটা, সেটা ইন্ডিয়াতে কি কি ইনফ্লুয়েন্স এনেছিল, বা কোন কোন জায়গায় ইন্ডিয়ার এই লোয়ার প্যালিওলিথিক কালচারটা দেখতে পাওয়া গেছিল, বা কোন কোন সাইটে দেখতে পাওয়া গেছিল, সেইটার উপর আমরা বেশি ফোকাস করব। তো অ্যাশিউলিয়ানের আর্লি স্টেজটা এখানে মোটামুটি দেখতে পাওয়া গেছিল, সেটা আত্তিরাম পাক্কারাম। যে আত্তিরাম পাক্কারাম হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত একটা সাইট, যেটা একটা লোয়ার প্যালিওলিথিক সাইট, যেটা 1.5 মিলিয়ন ইয়ার মোটামুটি একটা ডেটিং পিরিয়ডটা হচ্ছে তার এরকম। এখানে হচ্ছে এই যে হাতনোড়ার কথা বলছি, হাতনোড়াটা যেটা হোমিনিন ক্রেনাইন পাওয়া গেছিল, এটা হচ্ছে MP তে আর কি। আর অ্যাশিউলিয়ান একটা বিয়ারিং গ্রাভেল, যেটা আর কি নর্মদা রিভার তাই হচ্ছে তোমার MP তে, যেটা হাতনোড়ার যে সাইটটার কথা বলছি সেটা এইখানেই অবস্থিত, নর্মদা রিভারের কাছে, এটাই তার ছবি। তো এখানে এটা লোয়ার প্যালিওলিথিক এই এভিডেন্সেস গুলো এখানে পাওয়া গেছিল। তারপর যেটা হয় আর কি, এখানে লোয়ার প্যালিওলিথিক ইন্ডিয়া বললে সব থেকে বেশি যেটা মাথায় আসে সেটা হচ্ছে সোয়ানিয়ান কালচার বা সোয়ান কালচার, সোয়ান ভ্যালি, সেটা হচ্ছে কাশ্মীরে অবস্থিত। সেখানে ডি টেরা পিটারসন তারা এই এক্সপিডিশনের সাথে যুক্ত ছিলেন বেসিক্যালি। সোয়ানিয়ান কালচার যে স্টেজ গুলো আছে সেটা হচ্ছে আর্লি, লেট, এই স্টেজ গুলো আছে। এবার আর্লি, আবার তার মধ্যে ABC করে আবার লেয়ার্স আছে, এবং সেখানে এরকম বিভিন্ন রকমের ফ্লেক্স দেখতে পাওয়া যায়। তার ফ্লেক্স, চপিং টুলস, কোর্স বিভিন্ন, তারপরে প্যাটিনেটেড বিভিন্ন কোর্স, এই জিনিসগুলো কিন্তু সোয়ানিয়ান কালচারে দেখতে পাওয়া যায়। আমরা যখন স্ট্যাটিগ্রাফি নিয়ে আলোচনা করেছিলাম ডেটিং মেথডে, তখন কিন্তু এই সোয়ান কালচারের স্ট্যাটিগ্রাফিটা আমি তোমাদের দেখিয়েছিলাম, এবং ছবিটা ডায়াগ্রামটা তোমাদের প্রোভাইড করেছিলাম। তো সোয়ানিয়ান কালচারটা খুব ইম্পর্টেন্ট একটা কালচার, যেটা লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডের মধ্যে পড়ে, এবং ইন্ডিয়ার একটা সাইট হচ্ছে সোয়ান সাইট। এবং ইয়েল কেমব্রিজ এক্সপিডিশনটা তোমরা মনে রাখবে, কারণ ইয়েল কেমব্রিজ এক্সপিডিশনটাই কিন্তু মানে সোয়ান ভ্যালিতে করা হয়েছিল 1939 এ। ইয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং কারা কারা এই এক্সপিডিশনের সাথে যুক্ত ছিলেন সেটা হচ্ছে পিটারসন, HD টেরা, এরা মূলত এই এক্সপিডিশনটার সাথে ইনভলভ ছিলেন।
তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আতিরাম পাকরাম, যেটা একটু আগেই তোমাদের আমি মেনশন করলাম, সেই সাইটের একটা ছবি আর কি। কিন্তু সোয়ানিয়ান কালচার, সোয়ান কালচার, সোয়ান ভ্যালি কালচার যাই বলো, এই কালচারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কালচার এবং ভীষণ ইম্পর্টেন্ট সাইট একটা। এই সাইটে যে টুলস গুলো দেখতে পাওয়া যায়, লেট সোয়ান এ এবং বি তে যে টুলস গুলো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে চপার্স, চপিং টুল, ডিসকোয়ার কোড এবং লেভালসো ফ্লেক টুল, এইগুলো দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে সোয়ান কালচার, মানে এই খুব মানে স্পেসিফিক আর ইম্পর্টেন্ট সাইট অফ লোয়ার প্যালিওলিথিক, যে সোয়ান ভ্যালি সাইটটা আর কি। তো এইটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দেখো এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাসিউলিয়ান টুলস ফ্রম অ্যাসিউলিয়ান টুল, যেটা বললাম আর কি, লোয়ার প্যালিওলিথিক আর অ্যাসিউলিয়ান এই টাইপ দুটোর সাথে গুলিয়ে ফেলো না। অ্যাসিউল, সেন্ট অ্যাসিউল একটা ফ্রান্সের জায়গা, সেইটা সেখানকার টুল ট্র্যাডিশনটার সাথে কম্পেয়ার করে কিন্তু এটা করা হচ্ছে। ওখানে সেন্ট অ্যাসিউলে এই ধরনের টুল টাইপোলজি দেখতে পাওয়া যেত, সেইটা আর লোয়ার প্যালিওলিথিক হিসাবে ইন্ডিকেট করা হতো। সেম সিমিলার আমরা ইউরোপিয়ান ট্র্যাডিশনটাকে ফলো করি এবং সেই অর্ডারে সবকিছু ডিভাইড করি। তো ইন্ডিয়াতেও এরকম বিভিন্ন জায়গায় এরকম টুলের এভিডেন্স পাওয়া গেছে যেগুলোকে কম্পেয়ার করা হয়েছে। এখানে যে যে জায়গাগুলোতে আর কি অ্যাসিউলিয়ান কালচারের এভিডেন্স পাওয়া গেছে, যেরকম হচ্ছে তোমার শিবালিক হিলসে পাওয়া গেছে, যেটা চেন্নাইতে পাওয়া গেছে। ওয়েস্টার্ন ঘাটে অতটা পাওয়া যায়নি। শিয়ালিক পাকিস্তানে কিছুটা এই অ্যাসিউলিয়ান কালচারের কিছু মেটেরিয়ালস কিন্তু পাওয়া গেছে। এটা ছিল ইন্ডিয়াতে অ্যাসিউলিয়ান কালচারের যে এভিডেন্সেস গুলো পাওয়া গেছিল তার একটা লিস্ট বলা যেতে পারে আর কি। এই যে এই টুলস গুলো অ্যাসিউলিয়ান টুলস যেগুলো, সেটা আতিরাম পাক্কারাম যে তামিলনাড়ু সাইটটার কথা বললাম, লোয়ার প্যালিওলিথিক সাইট, সেই সাইটে এই ধরনের টুলস গুলো কিন্তু পাওয়া গেছিল আর কি। এই ধরনের হ্যান্ডেলস বা যে চপার বা যাই বলো, এইগুলোকে পাওয়া গেছিল। এবং তোমরা যখন লিখবে আতিরাম পাক্কারাম সম্পর্কে, তখন কিন্তু এই টুলস এর ছবিগুলো একটু এঁকে দিলে ভালো হয়, লাইট করে, মানে পেন্সিল দিয়ে জাস্ট একটু এঁকে দিলে জিনিসটা খুব ভালো দাঁড়াবে। এবং এখানে র মেটেরিয়াল কি ছিল এই টুলস গুলো, সেগুলো ছিল তোমার ম্যাক্সিমামটাই হচ্ছে ব্যাসাল্ট দেখতে পাওয়া গেছিল। এছাড়া কয়েকটা সাইড এখানে মেনশন করা আছে। সেন্ট লেট অ্যাসিউলিয়ানের কয়েকটা সাইট মেনশন করা আছে। এমপি খুব ইম্পর্টেন্ট জায়গা, এমপিতে অনেক গুলো সাইট দেখতে পাওয়া যায়, যেরকম হাতনোড়ার কথা বললাম আমি। হাতনোড়া সাইডে কিন্তু নর্মদা রিভারের কাছেই আর কি এভিডেন্সেস প্রচুর পাওয়া গেছে লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডে। এইটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক সাইটস ইন ইন্ডিয়ার একটা ম্যাপ, এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে। তো এই ছিল মোটামুটি একটা ইন্ডিয়ান লোয়ার প্যালিওলিথিক কালচারের কয়েকটা এভিডেন্সেস। এছাড়াও এইগুলোই মোটামুটি থাকবে। এবং তোমরা যখন লোয়ার প্যালিওলিথিক সাইট সম্পর্কে লিখবে তখন এই ইনফরমেশন গুলো বা এই ডায়াগ্রাম গুলো একটু মাথায় রাখবে এবং মেনশন। এবার যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে মিডিল অ্যান্ড আপার প্যালিওলিথিক কালচার ইন ইন্ডিয়া। দেখো, যেরকম আমি বলেছিলাম আগের দিন আপার প্যালিওলিথিক ডিসকাস করেছিলাম, তখন আপার প্যালিওলিথিক ইন জেনারেল কি রকম সেটা নিয়ে ডিসকাশন হয়েছিল এবং আপার প্যালিওলিথিক কালচারের ডিটেলস ডিসকাশন হয়েছিল। আর্ট নিয়ে, রিলিজিয়ন নিয়ে, স্কাল্পচার নিয়ে ডিসকাশনটা হয়েছিল, বা আপার প্যালিওলিথিক ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ডিসকাশন হয়েছিল। এখানে কিন্তু আপার প্যালিওলিথিক ইন ইন্ডিয়া নিয়ে ডিসকাশনটা হচ্ছে। আর আপার প্যালিওলিথিকটা, মিডিল প্যালিওলিথিকটাও এখানে আছে। মিডিল প্যালিওলিথিক এর সাথে সবসময় যে কালচারটা অ্যাসোসিয়েট করে সেটা হচ্ছে মুসেরিয়ান কালচার। মিডিল প্যালিওলিথিক মানে তোমাদের মাথায় রাখতে হবে যে মুসেরিয়ান কালচার। আমি বারবার যেটা বলছি যে ইউরোপের যে ট্র্যাডিশনস গুলো মানে তিনটে ভাগে ভাগ করা আছে, সেই ট্র্যাডিশন অনুযায়ী কম্পেয়ার করে ইন্ডিয়াতে সেই সাইটস গুলোকে দেখা হয় এবং দেখা হয় সেটা রিলেট করছে কিনা। সব রিলেট করে দেখা হচ্ছে সেটা মিডিলের সাথে, মিডিলের কিনা, কি আপারের কিনা, কি লোয়ারের কিনা, এইভাবে রিলেট করা হয়। তো লা মুস্তেরা বলে যে সাইটটা আছে সেইটা হচ্ছে মুস্তেরিয়ান কালচার এবং সেটা হচ্ছে মিডিল প্যালিওলিথিক কালচার, এর সাথে কিন্তু রিলেট করা হয়। তো মিডিল প্যালিওলিথিক কালচারে যে সাইটস গুলো পড়ে এখানে বিভিন্ন
সেখানে কি কি টুলস পাওয়া গেছিল বা মিডিল প্যালিওলিথিকের মানে স্পেসিফিক ফিচার্স গুলো কি কি ছিল সেইগুলো এখানে ডিসকাস করা হয়েছে। মিডিল প্যালিওলিথিকে কি হলো, সব থেকে বড় কথা লোয়ার প্যালিওলিথিকে যে টুল গুলো ছিল সেই টুলের সাইজ গুলো ধীরে ধীরে আরো বেশি ইউনিফর্ম হতে শুরু করলো বা কমতে শুরু করলো, সাইজটা ভলিউমটা কমতে শুরু করলো, টুলস গুলো আরো বেশি কি বলবো স্পেশালাইজড হতে শুরু করলো আর কি। যত দিন যাবে তত কিন্তু টুলগুলো অ্যাডভান্স হবে, তত বেশি স্পেশালাইজড হবে, একটা একটা টুল এক একটা পারপাসে ইউজ করা হবে। এইটা কিন্তু মাথায় রাখবে যে অর্ডার আমার যত বাড়ছে, আমরা যত উন্নত হচ্ছি তত কিন্তু আমাদের স্পেশালাইজেশনটা বাড়ছে। তো এখানেও ঠিক তাই, মিডিল প্যালিওলিথিক যখন আসছে তখন স্বাভাবিকভাবে লোয়ার প্যালিওলিথিক থেকে এই টুলগুলো অনেক বেশি একটা দিকে স্পেশালাইজড হতে শুরু করলো এবং তাদের ওয়ার্কিং ইয়েটা ফ্লেক্সিবিলিটিটা অনেক বেশি বেড়ে গেল। এই সময় যে টুলস গুলো দেখা যেত তাদের মেটেরিয়াল গুলো ছিল ব্যাসাল, কোয়ার্টজ, কোয়ার্টজাইট, এইগুলো বেশি কন্টেন্ট করতো, বা চার্ট, জেসপা, এইগুলো টুলের মেটেরিয়াল হিসেবে তখন কিন্তু ইউজ করা হচ্ছিল। ছোট নাগপুর প্ল্যাটু, নর্মদা ভ্যালি, ইস্টার্ন ঘাট, ডেকান প্ল্যাটু, এই পোর্শনস গুলোতে কিন্তু মিডিল প্যালিওলিথিক কালচার দেখা গেছিল ইন্ডিয়া। এখানে ফিচার্স গুলো মেনশন করা আছে মোটামুটি কোন সময়কাল থেকে কোন সময় 150,000 টু 100,000 বিপি এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু মোটামুটি এই ডেটিং পিরিয়ডটা মেনশন করা যায়। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি তোমাদের যে প্যাটার্নটা বলেছিলাম যে এই কালচার গুলো লিখবার সময় তোমাদের যে প্যাটার্নটা ফলো করতে হবে, এখানে কিন্তু পুরো প্যাটার্নটা ফলো করা আছে। সাইট, টুল, তারপরে তার স্পেসিফিক সাইটস, তারপরে তোমার হচ্ছে ক্রোনোলজি, এই প্যাটার্নটা কিন্তু ফলো করে তোমাদের আনসার্স গুলো লিখতে হবে। এবার আপার প্যালিওলিথিক ইন্ডিয়ার যে মানে সাইটস গুলো ছিল সেটা হচ্ছে বেলান ভ্যালি, তারপরে ছোটনাগপুর প্ল্যাটু ইন বিহার, আপল্যান্ড মহারাষ্ট্র, ওড়িশা, ইস্টার্ন ঘাট যেটা অন্ধ্রপ্রদেশে, এই এই জায়গাগুলোতে কিন্তু আপার প্যালিওলিথিকের দেখা গেছিল ইন্ডিয়াতে। তোমাদের আপার প্যালিওলিথিক এই জিনিসটা আমি ডিটেলসে ডিসকাস করেছি আগের ক্লাসে, তো এখানে সেই ডিসকাশনটায় যাব না। এখানে কয়েকটা আপার প্যালিওলিথিক একটা সাইট যেটা রেনিগুন্টা, যেটা ইন্ডিয়াতে অবস্থিত, সেই সাইটের কিছু টুলস এর এখানে ডায়াগ্রাম দেয়া আছে। টুলস যখন তোমরা ড্র করবে এইভাবেই কিন্তু তোমাদের ড্র করতে হবে, মানে এইভাবে ড্র করলে বেটার, তোমরা ছোট করে আঁকো কিন্তু ড্রয়িং প্যাটার্নটা কিন্তু এরকমই হবে আর কি। তখন আপার প্যালিওলিথিক পিরিয়ডে টুলসে আমি যেটা আগে বলেছিলাম যে প্যারালাল সাইড থাকবে, আর এটা তোমার মিডিল প্যালিওলিথিক থেকে আরেকটু স্পেশালাইজ ফর্ম হয়ে যাবে, আর এদের মধ্যে একটা স্ট্যান্ডার্ডাইজ ফরমেশন যেটা আগে বারবার বলছি সেটা আসবে। ব্যাক সাইডটা একটু কার্ভড হবে। এই এই ফিচার্স গুলো কিন্তু দেখা যেত। এটা হচ্ছে স্ক্রেপারের একটা আর কি ফিচার্স যেটা বলতে পারো। এখানে আরো কয়েকটা টুলস এর ছবি দেওয়া আছে, যেটা ব্লেড আর বিউরিনের ছবি দেওয়া আছে। এখানে বোন টুলের কিছু ছবি দেওয়া আছে। তো তোমরা এর থেকে যে কোনো সব টুল টাইপ থেকে একটা একটা করেও যদি আঁকো ছোট ছোট করে, তাহলেও কিন্তু হয়, খুব বেশি আঁকবার প্রয়োজন কিন্তু পড়ে না। তো এই মোটামুটি আপার প্যালিওলিথিক, যেটা এখানে একটা দেখো রেনিগুন্টা যেটার কথা বলছি সেই সাইটস এর একটা অন্ধ্রপ্রদেশের ছবি দেওয়া আছে। গ্রুপ ফিশিং এর একটা ব্যাপার আছে এখানে, তারা এখনো এটা কন্টেম্পোরারি ইউজ করে। এখানে একটা সেই এথনো আর্কিওলজির যে রিসার্চ ওয়ার্ক সেটা এখানটায় হয়েছিল ইস্টার্ন ঘাটে, তো তারই একটা কিছু এভিডেন্স আর কি দেয়া রয়েছে। এথনো আর্কিওলজি একটা এক্সাম্পল হিসেবেও তোমরা এটাকে লিখতে পারো, এই এক্সাম্পলটাকে যে এখানে এটা ইউজ করা হয়েছিল, এই মেথডটাকে বা এই আর্কিওলজিক্যাল ব্রাঞ্চের হেল্প নিয়ে এখানে ডেটা কালেকশন করা হয়েছিল, সেটাও কিন্তু এখানকার মেনশন করা আছে। তো এই মোটামুটি আপার প্যালিওলিথিক ছিল। আপার প্যালিওলিথিক কালচার ইন ইন্ডিয়া কোন কোন সাইটসে আছে, কি কি টুল প্যাটার্ন, আর মিডিল প্যালিওলিথিকের সেম কি কি কোন কোন সাইটসে আছে, কোন টাইম টু কোন টাইম পিরিয়ডের মধ্যে বিলং করছে, এই এই জিনিসগুলো কিন্তু মূল আপার আর মিডিল প্যালিওলিথিকে আছে, এবং সেটা ইন্ডিয়ার কনটেক্সটে, নট ইউরোপ। এইবার যেটা আসছি নিওলিথিক। নিওলিথিক একটা খুব ইম্পর্টেন্ট
সময় আর কি, যে যে কথা আমি আগে বলেছিলাম যে আপার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক, মেজোলিথিক, তারপর নিওলিথিক, এই যে অর্ডারটা যে আসে, প্রথমে লোয়ার, মিডিল, আপার, তারপরে মেজো, নিউ, এই রকম ভাবে অর্ডারটা আসে। তো নিওলিথিক পিরিয়ডটা কেন ইম্পর্টেন্ট, কেন এই নিওলিথিক পিরিয়ডটাকে রেভলিউশন হিসাবে বলা হয়, তার কিছু বিশেষ বিশেষ কারণ আছে। কারণ এই সময় একটা হিউজ পরিবর্তন এসেছিল, মানে হিউজ হিউম্যান যে ইভলিউশন বা লাইফস্টাইল বা সব রকম দিক থেকে কিন্তু একটা পরিবর্তন হয়েছিল। রেভলিউশন কখন বলে, তো যখন একটা ভীষণ ভাবে পরিবর্তন দেখতে পাওয়া যায়, সব সামগ্রিক একটা পরিবর্তন দেখতে পাওয়া যায়, সেইটাই কিন্তু রিভলিউশন। সেখান থেকে এই টার্মটা কিন্তু দেয়া হয়েছে। তো এই রিভলিউশনটা নিয়ে বিভিন্ন আর্কিওলজিস্ট বিভিন্ন রকম থিওরি দিয়েছেন, এবং তার থেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরি হচ্ছে ভিজি চাইল্ডের থিওরি, যেটা হচ্ছে ফুড প্রোডাকশন থিওরি বা ওএসএস থিওরি, অনেক নামে এটাকে ডাকা হয়। তো এই নিওলিথিক এভলিউশনের সময় কি কি হয়েছিল, মানুষ সর্বপ্রথম তখন সেটেল এগ্রিকালচারে ট্রানজিট করেছিল, মানে একটা প্রাকৃতিক পরিবর্তন যে সেটা কিভাবে মানব জীবনকে ইনফ্লুয়েন্স করে, সেইটা কিন্তু একটা মানে খুব ভালো এক্সাম্পল কিন্তু এই টাইম পিরিয়ডটা, নিওলিথিক এই যে টাইম সময়কালটা, এইটা ভালো বোঝাতে পারে কোন কোন জায়গায় এই ফুড প্রোডাকশনের জায়গাটা এসেছিল বা ফুড প্রোডাকশন থিওরিটা এসেছিল। এই ম্যাপে তোমাদের মার্ক করা আছে, এই জায়গাগুলোতে কিন্তু দেখতে পাওয়া গেছিল। মেসো আমেরিকা, এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। নিয়ার ইস্ট একটা এই জায়গায় দেখতে পাওয়া গেছিল। পিরুভিয়ান থাইল্যান্ড এই জায়গাটা দেখতে পাওয়া গেছিল। রাইস কাল্টিভেশন এই জায়গাটা দেখতে পাওয়া গেছিল। এই জায়গাগুলো কিন্তু মেনশন করা আছে এই ফিগার 1-এ, আর তলায় লেখাও আছে কোন কোন জায়গার কথা এখানে বলা হচ্ছে। মূলত যেটা হয়েছিল যে এই সময় মানুষ প্রথম কৃষি কাজ করতে শুরু করেছিল স্থায়ীভাবে, কোনো একটা জায়গায় স্থায়ীভাবে বসবাস করে সেখানে কৃষি কাজ তারা করতে শুরু করেছিল। এবং শুধু কৃষি কাজ নয়, কৃষি কাজের সাথে সাথে তারা তাদের যে ফসলটা উৎপন্ন হতো, সেই ফসলটা উৎপন্ন হওয়ার ফলে তাদের কিছু বাড়তি ফসল হতো, সব তো তারা খেতে পারতো না সেই সময়, সেই বাড়তি ফসলটা তারা স্টোর করতে শিখেছিল। স্টোর মানে সারপ্লাস তারা স্টোর করতে শিখলো। যেই তারা স্টোর করতে শিখলো, সেই স্টোরেজ যেটা হলো, সেই তাকে তো একটা কন্টেনারে রাখতে হবে। তো কন্টেনারে রাখতে গেলে আমার পটারি প্রয়োজন, তখন পটারি কিন্তু ইভাল্ভ করতে শুরু করলো, পাত্র তৈরি হতে শুরু করলো, বিভিন্ন ধরনের, বিভিন্ন মাপে, বিভিন্ন শেপের পাত্র তৈরি হতে শুরু করলো। সেই সারপ্লাস গুলোকে স্টোর হলো, তারপর সেই সারপ্লাস গুলো দিয়ে তারা আবার একটা চাষের জন্য বীজ যে স্টোর করতে হয় সেটাও তারা শিখলো। এইভাবে কিন্তু তাদের একটা হিউজ ডেভেলপমেন্ট হলো। এমনকি তাদের ডোমেস্টিকেশন অফ এনিম্যাল এই জিনিসটাও কিন্তু এলো। তার আগে তারা কিন্তু হান্টার গ্যাদারার ছিল, কোন রকম তাদের ডোমেস্টিকেশনের ব্যাপারটা ছিল না। অনলি ডোমেস্টিকেশন অফ প্ল্যান্ট হয়নি, তার সাথে এনিম্যাল হয়েছিল। প্রথম কিন্তু ডোমেস্টিকেশন অফ ডগ হয়েছিল। প্রথম তারা ডগকে কি গৃহপালিত পশু যেটা তোমরা বলতে পারো, সেইভাবে কিন্তু তারা প্রথম ডোমেস্টিকেট করেছিল। তো তারপর ধীরে ধীরে বিভিন্ন রকম প্রাণীকে তারা ডোমেস্টিকেশন শুরু করলো, এবং ডোমেস্টিকেশন শুরু করার পরে তাদের যে বিভিন্ন প্রোডাক্ট, অ্যানিমেলের যে বিভিন্ন বাই প্রোডাক্ট গুলো, যেমন মিল্ক, তারপরে মিট, এইগুলো তারা পেতে শুরু করলো। এবং এতে পেতে শুরু করায় তাদের ধীরে 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 ডেভেলপমেন্টটা কিন্তু ভীষণভাবে দেখা গেছিল। কিন্তু এই টাইমটা খুব ড্রাস্টিক একটা ডেভেলপমেন্ট দেখা গেছিল, যার জন্য এই টাইমটাকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় নিওলিথিক পিরিয়ডে। আর এটা হচ্ছে নিওলিথিক বেসিক রেভলিউশন। তো এই সময় এই যে ডোমেস্টিকেশন অফ প্ল্যান্ট যেটা হয়েছিল বেসিক্যালি, সেই জন্য এখানে সময় তখন ভুট্টা চাষ হতো, মেজ চাষ হতো, বিভিন্ন রকম জিনিসপত্র এখানে চাষ হতো আর কি, গ্রেনস যেগুলো যেগুলো যেটা কম্প্যাটেবল আর কি, যে মাটির সঙ্গে যেটা কম্প্যাটেবল সেই অনুযায়ী কিন্তু চাষবাস করা হতো। এগ্রিকালচারের বিগিনিং এ কিছু জেনুইন মানে আর কি হাইপোথিসিস দেয়া হয়েছে আর কি, বিভিন্ন জন বিভিন্ন রকম হাইপোথিসিস দিয়েছেন আর কি। তো চাইল্ডের হাইপোথিসিসটা যেটা নিওলিথিক রেভলিউশন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ওএসএস থিওরি নামেও পরিচিত। এইটা কিন্তু তোমরা জানবে। প্রথমত তোমরা জানবে যে নিওলিথিক রেভলিউশনটা কি জিনিস, এই যে পরিবর্তনটা, এই যে চেঞ্জটা, এইটাই কিন্তু নিওলিথিক রেভলিউশন।
তারপরে তোমরা যেটা জানবে সেটা হচ্ছে এই চাইল্ডের থিওরিটা, নিওলিথিক রেভলিউশনের যে থিওরিটা, ওএসএস থিওরিটা, সেইটা কিন্তু জানাটা খুব ইম্পর্টেন্ট। কি করে ইকোনমিতে একটা ট্রানজিশন ঘটলো, ফুড রিসোর্সকে তারা ইকোনমি হিসাবে কি করে তারা ব্যবহার করতে শুরু করলো, এইটা কিন্তু এই থিওরির মূল কথা বা নিওলিথিক রেভলিউশনের একটা মূল ব্যাপার বিষয়। তো নিওলিথিক পিরিয়ড এই জন্য খুব ইম্পর্টেন্ট। তো এখানে বিভিন্ন রকম থিওরি আছে, একটা ক্লাইমেট চেঞ্জটা তার মধ্যে আর একটা থিওরি যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এই সময় একটা হিউজ ক্লাইমেট চেঞ্জও হয়েছিল, যার জন্য কিন্তু মানুষ একটা সেটেলড এগ্রিকালচারের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছিল। সেই সময় বিভিন্ন যে তুষার যুগটা হঠাৎ করে শেষ হয়ে গেল, এবং এখানে যে বিভিন্ন রকম স্টোর হলো, জলের জায়গা হলো, এবং সেই জলের যে নিয়ারেস্ট জায়গাগুলো তৈরি হলো, সেইগুলোতে তারা ওয়াটার সোর্সেসও পাচ্ছে, তাহলে তারা এগ্রিকালচারও করতে পারবে, এই কনসেপ্টটাও তাদের মধ্যে চলে এসেছিল। তো এইভাবে কিন্তু ট্রানজিশন একটা দেখতে পাওয়া গেছিল। এখানে আরো অনেক থিওরি আছে, এগুলো বলা আছে, কিন্তু তার সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু নিওলিথিক রেভলিউশন বা ওএসএস থিওরি, যেটা ভিজি চাইল্ডের, সেটা খুব ইম্পর্টেন্ট। ইকোলজিক্যাল থিওরিজ এবং এক্সপ্লেনেশনও আছে, এগুলো খুব একটা কঠিন জিনিস কিছু নয়, তোমরা এগুলো একটু পড়ো, এগুলো পড়বার দরকার আছে, এটা বোঝাবার কিন্তু খুব বেশি কিছু জায়গা নেই। তো এগুলো পড়ে দেখো যে বিষয়টা কতটা বুঝতে পারছো বা কতটা বোধগম্য হচ্ছে। আচ্ছা, এই যে ফুড প্রোডাকশন যে ব্যবস্থাটা হলো, যে ফুড মানে খাদ্য তো তৈরি হচ্ছে, এগ্রিকালচার হচ্ছে, সারপ্লাস হচ্ছে, খাদ্য তৈরি হচ্ছে, ফুড যে প্রোডাকশন হচ্ছে, তার ফলে যে 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 দিকে মানুষ গেল বা তার কনসিকুয়েন্সেস গুলো কি হতে থাকলো, সেই কনসিকুয়েন্সেস গুলো এক একটা পরপর পয়েন্ট ওয়াইজ হয়ে আছে। আমি যেটা বললাম, হাই পপুলেশন ডেন্সিটি বাড়তে থাকলো, মানুষ তখন সেটেল হয়ে গেল, মানে সেটেল এগ্রিকালচার হয়ে গেল, তাদের একটা বাসস্থানের জায়গা চলে এলো, বাসস্থানের জায়গা চলে এলো মানে তার একটা ফার্মিং ল্যান্ড আছে, ফার্মিং ল্যান্ডের পাশে তার একটা বাসস্থান সে তৈরি করলো, তাহলে তার জমি এবং বাড়ি সেটা তো একটা সেট আপ হয়ে গেল, সেখানে একটা ফ্যামিলি ফরমেশন হলো। এইভাবে কি হলো, ধীরে ধীরে পপুলেশন ডেন্সিটি বাড়তে থাকলো এক একটা জায়গা, এই বিভিন্ন কৃষি জমি লাগোয়া এক একটা গ্রুপ তৈরি হয়ে গেল, একটা হিউজ পপুলেশন কিন্তু এই জীবিকার সাথে যুক্ত হয়ে গেল, এবং তারা বাস করতে শুরু করলো একটা সেটেল অবস্থায়। নিউ টেকনোলজি এলো, বিভিন্ন রকম মেটেরিয়াল তৈরি হতে থাকলো, মানে বিভিন্ন টুলেরও কিন্তু হিউজ পরিবর্তন আসলো। নিওলিথিকের একটা ভীষণ ইম্পর্টেন্ট গ্রাইন্ডিং পলিশিং টেকনিক, যে টুল মেকিং এর বিভিন্ন টেকনিক আছে, গ্রাইন্ডিং পলিশিং টেকনিকটা কিন্তু নিওলিথিক পিরিয়ডের টেকনিক। এই সময় টুল গুলো খুব স্মুথ হতো, খুব স্মুথ, যেগুলোতে ভালো গ্রেন করা যায়, গ্রাইন্ড করা যায়, সেই জিনিসগুলো কিন্তু এই নিওলিথিক পিরিয়ডে দেখা গেল। এটা কিন্তু একটা নিউ টেকনোলজির মধ্যে পড়ে। এনভায়রনমেন্টের একটা চেঞ্জ দেখা গেছিল, যেটা অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্টের একটা চেঞ্জ, ডোমেস্টিকেশনের একটা চেঞ্জ দেখতে পাওয়া গেছিল, সবকিছুর এনভায়রনমেন্টের পরিবর্তন হয়েছিল বলেই কিন্তু এত কিছুর পরিবর্তন হয়েছিল, এটাও কিন্তু একটা ফ্যাক্টর। তো এনভায়রনমেন্টাল চেঞ্জটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ডোমেস্টিকেশন অফ এনিম্যাল, আমি যেটা বললাম যে মানুষ তখন শুধু ডোমেস্টিকেশন অফ প্ল্যান্ট করলো না, এনিম্যালও ডোমেস্টিকেট করতে শুরু করলো। তার ফলে যেটা হলো, তাদের থেকে বিভিন্ন যে বাই প্রোডাক্ট গুলো, যেমন মিল্ক, তারপরে যেটা আসছে তোমার স্কিন, অ্যানিম্যাল স্কিন, সেটা আসতে শুরু করলো। তো অ্যানিম্যাল স্কিন, মিল্ক, এগুলো যখন আসতে শুরু করছে, তখন তার থেকেও কিছু জিনিস আবার তৈরি করা যাচ্ছে, মানে স্কিন থেকে আবার বিভিন্ন রকম পোশাকের একটা কনসেপ্ট এলো, বাড়ি কভার করা, বাড়ির ছাদ তৈরি করা, সেটা একটা কাজে লাগতো। তারপরে তোমার এদিকে মিল্ক বিভিন্ন প্রোডাক্ট তৈরি হতে শুরু করলো, মানে এই ব্যবহারগুলো তারা ধীরে ধীরে করতে শুরু করলো, এবং তারা শুধু পশুপালন, পুরো দমে পশুপালন তারা শুরু করে দিল। এই যে এখানে হচ্ছে কি কি পরপর তারা পশুপালনের যে ধাপগুলো, প্রথমে কি পালন করেছিল, তারপরে কি পালন করেছিল, এখানে কিন্তু একটা সময় কাল দিয়ে মোটামুটি মেনশন করা আছে। আর্কিওলজিক্যাল এভিডেন্সেস এখানে যে আছে, এইগুলোর যে কবে কি কোনটা পাওয়া গেছিল, বা তার কোনটা থেকে কোনটা ফর্ম করেছে, গোটস হয়তো তারা ডোমেস্টিকেট করেছিল, কিন্তু তাদের প্রিভিয়াস ফর্মটা হয়তো অ্যানসেস্টরটা আলাদা ছিল, সেইটা এখানে একটা চার্ট করে মেনশন করে দেওয়া আছে, এটা তোমরা চাইলে আর কি মেনশন করতে পারো। প্ল্যান্ট কাল্টিভেশনটা, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এই টাইমে আর কি ভীষণ ভাবে প্ল্যান্ট কাল্টিভেশন হয়েছিল, মানে শুধু অনলি তো এনিম্যাল ডোমেস্টিকেশন না, প্ল্যান্ট কাল্টিভেশনটা হচ্ছে মূল ব্যাপার আর কি, না হলে এত কিছু হতোই না।
তো এই এই জিনিসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর প্ল্যান্ট কাল্টিভেশনের মধ্যে কোন কোন শস্যগুলো কোন কোন সময় কোন কোন জায়গায় কাল্টিভেট করা হয়েছিল সেইটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে ফার্টাইল ক্রিসেন্ট, এইটা হচ্ছে নিওলিথিক রেভলিউশনের হচ্ছে শুরুর জায়গা। এই ফার্টাইল ক্রিসেন্ট এই পোর্শনটা হচ্ছে সিরিয়া, ইসরায়েল, ইরাক, ইরান, এই পোর্শনটা হচ্ছে ফার্টাইল ক্রিসেন্ট হিসেবে চিহ্নিত করা হয়। অনেক সময় ফার্টাইল ক্রিসেন্ট শর্ট নোটও আসতে পারে। তো ফার্টাইল ক্রিসেন্টে যেটা হয় সেটা হচ্ছে এই নিওলিথিক রেভলিউশনটা প্রথমে এই পোর্শনে দেখতে পাওয়া যায়। এখানে প্রথম এগ্রিকালচার শুরু হয় এবং সেখান থেকে ধীরে ধীরে প্ল্যান্ট ডোমেস্টিকেশন, এনিম্যাল ডোমেস্টিকেশন, এই পুরো ব্যাপারটা হতে থাকে এবং রেভলিউশন ফরমেশনটা প্রথম এই পোর্শনেই কিন্তু দেখতে পাওয়া যায়। এভিডেন্সেসটাও এখানেই প্রথম পাওয়া যায়। তো এছাড়া আছে টেকনোলজি যে পরিবর্তনটা একটা হলো, যে ওই স্টোরেজের একটা ব্যাপার হলো, পটারির একটা ব্যাপার হলো, যে নতুন নতুন পাত্র তৈরি হচ্ছে, তার নতুন বিভিন্ন রকম ভেসেলস এর টেকনোলজিটা নতুন হচ্ছে, টুল টেকনোলজির একটা ভীষণভাবে পরিবর্তন হচ্ছে। মানে কৃষিতে একটা ভীষণ উন্নতি, পটারিতে একটা ভীষণ উন্নতি এবং প্ল্যান্ট ডোমেস্টিকেশনের ভীষণ উন্নতি। তাহলে লাইফস্টাইলে প্রত্যেকটা ধাপেই, মানুষের দৈনন্দিন জীবনযাপনের প্রত্যেকটা ধাপেই কিন্তু একটা হিউজ পরিবর্তন দেখা গেল। এটা কিন্তু নিওলিথিক রেভলিউশনের একটা খুব রিমার্কেবল জায়গা। তাই জন্যই কিন্তু এই জায়গা, এইটাকে এতবার এত হাইলাইট করা হয় যে এখান থেকেই মানুষের কিন্তু মোড় ঘুরে গেল, যে ব্যাপারটা বলা যায় আর কি, সেটাই ঘটেছিল। তো এইটাকে এইখান থেকেই তোমাদের ম্যাক্সিমাম যে প্যালিওলিথিক কালচার গুলো আছে, ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু নিওলিথিক থেকেই আসে। নিওলিথিক নিয়ে এত ডিসকাশন করার কারণই কিন্তু এইটা, যে তোমরা যাই কোয়েশ্চেন ম্যাক্সিমামটাই নিওলিথিক। অন্য আপার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক এর থেকে যত না আসে, এর থেকে বেশি কোয়েশ্চেন আসে। তো এইটা ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকেই আসবে এবং তোমরা যদি নিওলিথিকটাকে ভালো করে গ্রিপ করতে পারো, তোমরা কিন্তু আনসার করতে পারবে। খুব কঠিন জায়গা কিছু না, কি কি চেঞ্জেস এসেছিল সেইগুলো তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। যে টেকনোলজির দিক থেকে বলো কি তোমার এগ্রিকালচারের দিক থেকে বলো, একটা টার্নিং পয়েন্ট। এই যে টার্নিং পয়েন্টটা শুরু হলো, তারপরে কিন্তু ধীরে 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 ইভলভ করতে করতে বিভিন্ন সিভিলাইজেশনের ফরমেশনটা শুরু হলো, মানুষের মধ্যে সেই কনসেপ্টটা গ্রো করলো। সেই জন্যই কিন্তু এটা এত বেশি ইম্পর্টেন্ট, সেই জন্যই কিন্তু এটাকে অ্যাজ এ রেভলিউশন হিসেবে কনসিডার করা হয়। এখানে শিল্পেরও যেরকম উন্নতি হয়েছিল, সেরকম অর্থনীতিরও উন্নতি হয়েছিল এবং ফলন, এগ্রিকালচার, এই জায়গাটারও কিন্তু ভীষণভাবে উন্নতি হয়েছিল। এই যখন তোমরা উত্তর লিখবে তখন কিন্তু বিভিন্ন আর্কিওলজিক্যাল এভিডেন্সের কথা কিন্তু মেনশন করে করে লিখবে, কারণ কিন্তু এটা আর্কিওলজির সাথে আর্কিওলজি মেটেরিয়াল দ্বারাই কিন্তু এইগুলোকে রিকনস্ট্রাক্ট করা হয়। আদারওয়াইজ কিন্তু এইগুলোকে এভাবে রিকনস্ট্রাক্ট করাটা পসিবল হয় না। তো এই ছিল মোটামুটি নিওলিথিক। আজকে যেটা বিষয় ছিল সেটা হচ্ছে আপার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক এবং লোয়ার প্যালিওলিথিক। এই তিনটে হচ্ছে ইন্ডিয়ার পার্সপেক্টিভে, ইন্ডিয়ার কোন কোন জায়গায় দেখা গেছিল এবং তার কি কি ক্যারেক্টারিস্টিক্স ছিল সেইগুলো, এবং নিওলিথিক নিয়ে কিছুটা আলোচনা করা হলো। তো আগামী দিনও নিওলিথিক নিয়ে কিছুটা ডিসকাশন করা হবে। নিওলিথিক এখন সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়নি, তো নিওলিথিক নিয়েই আর কি পরের দিন হবে। তো নেক্সট স্যাটারডে তাহলে নিওলিথিক নিয়েই ক্লাস হবে আর কি।